আপনি মাজারে কেন হামলা করবেন? মাজার তো আধ্যাত্মিকতার জায়গা, ধর্মীয় সম্প্রীতির জায়গা। শুধু মুসলমানদের জন্য একটা পবিত্র স্থান তা না। পবিত্র স্থান বলতে আমি এই অর্থে বলছি, তারা মানুষগুলো পবিত্র ছিলেন বলে তো আপনি কাজী মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা কথায় বা তার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে 90 লক্ষ মুসলমান, 90 লক্ষ হিন্দু একসাথে মুসলমান হয়েছে। আমি আপনাকে দেখে বর্তমান আলেম সমাজের যেই আলেম সমাজ নামদারি যে ভাইরাল বক্তাগুলো আছে তাদের হাতে কয়জন মুসলমান হয়েছে আপনি বলেন? শাহজালাল ইয়ামেনের হাত ধরে এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, শাহ আমানতের হাত ধরে ইসলাম প্রচার হয়েছে, শাহ আলম বগদাদির হাত ধরে ইসলাম প্রচার হয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা এই যে উগ্রবাদী তৌহিদি জনতা যারা সমর্থনকারী, বিভিন্ন ভাইরাল বক্তারা বলে বিভিন্ন কথায় কথায় যে বাজার যেখানে আছে ভেঙ্গে গুড়িয়ে দাও, অথচ যে হাদিসটা ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন বলেছেন যেই উঁচু উঁচু কবরগুলো ছিল এগুলো ইহুদি খ্রিস্টানদের, এগুলোর কারণে মসজিদে নববী করা যাচ্ছিল না এবং মুসলমানরা বিভ্রান্ত হচ্ছিল। সেই বিভ্রান্তি দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন সেই উঁচু কবরগুলো ভেঙে যাতে সমান করে দেওয়া হয়, মসজিদে নববীর জায়গাতে প্রসারিত হয় এবং মুসলমানরা যাতে বিভ্রান্ত না হয়। কিন্তু সেই ফতোয়াটা যেটা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা মুসলমানদের বিরুদ্ধে চালিয়ে দিচ্ছে। এই দ্বিচারিতা কেন? আমার কথা তো মসজিদে মাজারে যদি অসামাজিক কোনো কার্যকলাপ হয় তাহলে আমাদের ইমামরা আছে, ফতোয়া বোর্ড আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান আছে। সংবিধান অনুযায়ী আপনি আইন প্রণয়ন করেন মাজারে কি কি করা যাবে, কি কি করা যাবে না। কিন্তু আপনি আইন নিজের হাতে কেন তুলে নেন? আইন নিজের হাতে তুলে নিয়ে রাষ্ট্র সরকার গঠন করার কোনো দরকারই ছিল না। বাংলাদেশে তো রাষ্ট্র ব্যবস্থারও কোনো দরকার ছিল না। আপনি মগের মুল্লাকের মতো আগে তো চালাইতে পারতেন। একেবারে একটা বিশাল একটা বক্তব্য দিয়েছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। কিন্তু আজকে তিনি কই? তিনি কি বোবা হয়ে গেছেন? তিনি কি এই উগ্রবাদী তৌহিদি জনতা নামক সন্ত্রাসীদের কাছে কি তিনি কাবু হয়ে গেছেন? কেন কথা বলছেন না? নিশ্চয় তাদের এই নগ্ন সমর্থনটা আছে, অথবা নগ্ন সমর্থন আছে, অথবা তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। এই জায়গাটা দেখেন, মিরপুর 1-এর যে শাহ আলম বগদাদির মাজার, এই আসনটা হচ্ছে ব্যারিস্টার আরমান হোসেনের। তো এই জায়গায় তখন তারা আমরা বিশেষ করে দেখেছি এই তৌহিদি জনতার নামধারী বেশ কয়েকটি গোষ্ঠী আছে। একটা হচ্ছে জামাত শিবিরের কিছু লোকজন যারা উগ্রবাদী, বেশি সবগুলো না উগ্রবাদী, তারা এই তৌহিদি জনতার নাম ধারণ করে তারা বিভিন্ন জায়গায় দেখবেন তৌহিদি জনতার এই সমাবেশ। এরপরে আছে আপনার খারেজির মতো কিছু উগ্রবাদী জনগোষ্ঠী আছে, যেমন আহলে হাদিসের কিছু লোকজন আছে, সবাই না, তারাও এই তৌহিদি জনতার অন্তর্ভুক্ত হয়। এরপরে কওমি থেকে শুরু করে তাবলীগের কিছু লোকজন আপনি দেখবেন তৌহিদি জনতার নাম ধারণ করে এরা যেখানে যাবে সুফিবাদীদেরকে ঘায়েল করার জন্য তারা এই নামটাকে এতটুকু পরিমাণ কলঙ্কিত করেছে, এটা বলার মতো। গাঁজা সেবনকে মাজারে গাঁজা সেবন হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই জায়গাটা আমি বলবো যারা মাজার পরিচালনা কমিটিতে আছেন তাদের এই ব্যর্থতা। তবে আমরা তো মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো গাঁজা সেবন করতে বলেন নাই, তিনি তো ইসলাম প্রচার করেছেন। তাহলে এই জায়গা হচ্ছে গাঁজা সেবনটা যেটা হচ্ছে, তো সেই জিনিসটা নির্মূল করতে হবে কিভাবে? সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সরকারের আইন প্রণেতা আছে, অথবা এই মাজারগুলো চাইলে আপনার রাষ্ট্রীয় একটা আইন শৃঙ্খলার মধ্যে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসে সেটা নির্মূল করা যায়। কিন্তু আপনি তাদেরকে উচ্ছেদের নামে সরাসরি মাজারে হামলা কেন করবেন? তাদেরকে উচ্ছেদ করেন, আমাদের বিন্দুমাত্র সেখানে কি নাই, প্রতিবাদ নাই। বরং আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। এই ধরনের যারা গাঁজাখোর, নেশাখোর, মদখোর এই মাজারের আশেপাশে ঘুরে বেড়ায় তাদেরকে লাত্তি দিয়ে ওখান থেকে বের করে দেয়।